আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আচ্ছা, যে কয়েকজন জয়েন করছেন লাইভে দেখতেছি আমি, তারা একটু কমেন্ট করবেন যে ভয়েস ঠিক আছে কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা ক্লাস শুরু করব আর কি। আর যারা ব্যাংকে পরীক্ষা দিবেন ক্লাসটা শেয়ার করে রাখেন, কারণ সামনে আবার এই ক্লাসটা লাগবে আপনার। হ্যাঁ, একটু কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করব। আর একটা হচ্ছে যারা ব্যাংকার হতে চান, আপনাদের একটা আপডেট দেই, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের কিন্তু আবেদন চলমান আছে। তো শেষের দিকে আবেদন করতে গেলে অনেক ধরনের সমস্যা হয়, নেট সমস্যা থাকে, আবেদন হয় না, এই সেই হচ্ছে এই টাইপের। হ্যাঁ, তারপরে হচ্ছে সার্ভার উইক থাকে। তো এই জন্য হচ্ছে আগে ভাগে আবেদন করে ফেলেন, যাতে হচ্ছে পরবর্তীতে সমস্যাটা না থাকে। আচ্ছা, আরেকটা আপডেট হচ্ছে যারা 2024 সাল ভিত্তিক অফিসার আবেদন করছিলেন, সিনিয়র অফিসার আবেদন করছেন, সিনিয়র অফিসারের অ্যাডমিট ডাউনলোড শেষ। এখন এর মধ্যে যদি কোনো কপাল পোড়া থাকে আর কি, কপাল পোড়া বুঝছেন তো, মানে কপাল পোড়া বলে, এটা আঞ্চলিক একটা শব্দ। কপাল পোড়া হচ্ছে যে চাকরি বাকরি করে না, বেকার, কিন্তু সে এতই ব্যস্ত বেকারত্ব নিয়ে যে সে অ্যাডমিট ডাউনলোড করার সময় পায় নাই। তো সেই কপাল পোড়া যারা আছে তারা হয়তো সিনিয়র অফিসারের আবেদন করতে, তারা আর মানে পরীক্ষা দিতে পারবে না, কারণ অ্যাডমিট ডাউনলোড করে নাই। সেম একইভাবে অফিসারেরও সম্ভবত আর 1-2 দিন সময় আছে, অফিসার জেনারেলের 24 সাল ভিত্তিক। তো এরকম যারা অফিসারেরও আবেদন না, মানে অ্যাডমিট ডাউনলোড না করবেন, তারাও হচ্ছে কিন্তু ওই একই অবস্থা, ওই দলে চলে যাবেন। কোন দলে বুঝছেন তো? কপাল পোড়া দলে। কারণ অ্যাডমিট যদি আপনি ডাউনলোড করে না রাখেন, তাইলে হচ্ছে আপনি আর পরীক্ষা দিতে পারবেন না। সো হচ্ছে ওই কপাল পোড়া দলে থাকেন না, সুস্থ মানুষের দলে থাকেন। যেহেতু আপনি আবেদন করছেন 200 টাকা দিয়ে, সো হচ্ছে যে ওই অ্যাডমিট গুলো ডাউনলোড করে ফেলেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের 9-10 এর যে ম্যাথ ক্লাস, সেটার আমি রুটিন আপনাদের গত ক্লাসে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের শনি সোম বুধ 3 দিন ক্লাস, অর্থাৎ গতকাল হয়েছে, আবার আগামীকাল হবে। আর হচ্ছে শুক্রবার পরীক্ষা। আর অপোজিটদের 3 দিন থাকে, অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতি আমাদের ব্যাংকের ক্লাস হবে, এবং শুক্রবার হচ্ছে পরীক্ষা হবে। আর আমাদের হচ্ছে যারা পেইড ব্যাচ আছেন 24 সালের, তাদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে। হ্যাঁ, আজকেও ক্লাস আছে রাত 9:30টায়, পেইড ব্যাচের ফিক্সড ব্যাচ। সো রেগুলার ক্লাস হয়, যেমন লাস্ট প্রত্যেক দিনই ক্লাস হচ্ছে, আজকে আবার এই আপনাদের এই ক্লাস শেষে পেইড ব্যাচের আবার ক্লাস শুরু হবে আর কি 9:30টায়। হ্যাঁ, সো এই হচ্ছে কথা। তো মানে রেগুলার হয়ে যান যারাই যা আছেন। সো কারণ হচ্ছে নইলে কিন্তু ওই যে পরে ওই যে কপাল পোড়া দলে চলে যাবেন। হ্যাঁ, কপাল পোড়া দলে যাওয়ার দরকার নাই, তার আগে হচ্ছে ওই অ্যাডমিট যা আছে ডাউনলোড করে ফেললেন। আর আরেকটা বিষয় হচ্ছে, নামে মাত্র আবেদন করার দরকার নাই ব্যাংকে, সবাইকে দেখানোর জন্য যে আমি আবেদন করছি। ব্যাংকে যদি আবেদন করে থাকেন, তাহলে সেটার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে না আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা ম্যাথ শিখবো আজকে। 9-10 এর ম্যাথ না, 9-10 এর ম্যাথ সপ্তাহে 4 দিন। আর হচ্ছে ব্যাংকের ক্লাস হবে 3 দিন, অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতি। আর 9-10 এর ম্যাথ হচ্ছে শনি সোম বুধ। আমি তো রুটিন দিয়ে দিছি আপনাদের, গতকাল ক্লাসও একাধিকবার বলছি, তো অসুবিধা নাই। আমরা হচ্ছে এখানেও আজকে ম্যাথ শিখবো। ম্যাথে তো আসলে কোনো ইংরেজি বাংলা নাই, তো আমরা আসলে বানাই নিছি যে বাংলায় আইলে প্রাইমারি আর বিসিএস, আর ইংরেজিতে আইলে ব্যাংক। এটা কিন্তু যারা গণিতবিদ সে কিন্তু আলাদা করে নাই, আমরা বানাই নিছি যে ব্যাংকে পরীক্ষাতে এলিট শ্রেণীর স্টুডেন্টরা, এলিট শ্রেণী মানে যারা ইংরেজিতে খুব দক্ষ, এরা এই টাইপের, কারণ ওখানে ইংরেজিতে ম্যাথ আসে। আর লেভেন্টিশ মার্কা যারা আছে, মানে লেথর পেতর আর কি, লেথর পেতর যারা আছে, যা ইংরেজি রিডিং পড়তে পারে না, হুদয় অনার্স মাস্টার্স করছে, এরা হচ্ছে বাংলা টাংলা যেখানে ম্যাথ আসে ওগুলো, মানে এটা একটা ধারণা আর কি, ঠিক আছে?
তো আমি আশা করি যে আমার ক্লাস করলে আপনার ওই ধারণাগুলো চেঞ্জ হবে, যে ব্যাংকের যে কঠিন কঠিন ম্যাথ আসে সেই ম্যাথগুলো যে আসলে আপনার জানাশোনার মধ্যে আসে, সেই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে আমি একটু ভুল ভাঙাই দিই আর কি। হ্যাঁ, আমি আপনাদের দেখাই দেব যে এই যে 9-10 যারা বাচ্চা কাচ্চা যারা আছো, এই ক্লাস এই ম্যাথগুলাই হচ্ছে ব্যাংকে আসে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা মনে হয় শুরু করতে পারি আর কি। হ্যাঁ, মার্কার কোনটা নিব? ওকে, এটাই ভালো আছে। তো আমরা বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক, বাংলাদেশের সব থেকে প্রেস্টিজিয়াস জবগুলোর মধ্যে একটা। বুঝলাম না, এমনি গরম লাগে, এসি চালে আবার শীত লাগে, যা। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, একজন কপাল পোলা শুনে হাসতেছে, আসলেই তাই। এটা একটা আঞ্চলিক ভাষা, আমার বাড়ি মাদারীপুর, তো এটা আমাদের এলাকায় হচ্ছে যে এই টাইপের যে লোকগুলো আছে, মানে সুযোগ থাকলে হচ্ছে যে ইয়া এখন এটাকে বলে কপাল পোড়া আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের একটা মানে একটা বোর্ড, এই বোর্ডটা কবে, ওইটা হচ্ছে ফ্রিডম ফাইটারদের একটা স্পেশাল পরীক্ষা হয়েছিল, এডি নিয়োগ, সেটা করবো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে বিবিএডি করব। এটা হচ্ছে ফ্রিডম ফাইটার বুঝেন তো, ওই যে যারা আমের মানে নিচের টাকা খাইতো তলার টাকা খাইতো, অর্থাৎ 56% কোটা ছিল না আগে, 56% কোটার মধ্যে কিন্তু ফ্রিডম ফাইটার ছিল 30% কোটা। এরপর এইটা ওই কোটা তো খাইতোই, এরপর আবার আলাদাভাবে তাদের জন্য নিয়োগ হইতো। তো এটা হচ্ছে সেই আলাদা একটা নিয়োগ, মানে আলাদা নিয়োগ হইতে মানে ওইখানে এই আমজনতা যারা আছে তারা আবেদন করতে পারতো না, তাদের জন্য নিয়োগ আলাদা হইতো আর কি। তো এটা হচ্ছে সেই নিয়োগের একটা পরীক্ষা আর কি। এই এডি পরীক্ষাটাতে শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধা কোটা ছিল তারা আবেদন করতে পারছে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করব আর কি। দেখেন, আচ্ছা, আমি যতটুকু আপনাদেরকে শিখাইছিলাম ওই যে বাস্তব সংখ্যা, সেটা দেওয়া শুরু করি। বাংলায় শিখাইছি না, এবার ইংরেজিতে দেখেন ব্যাংকে আপনি সেটা কিভাবে লাগাবেন, এটা আপনারা বাংলায় লিখলে পারবেন। আচ্ছা দেখেন, এটা বিবিএডির কোশ্চেন দেখেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, দেখেন হোয়াট ইজ, আমি বাংলা বলে দিলে আপনারা সবাই পারবেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, এটা হচ্ছে আমাদের যে 9-10 অধ্যায় 1 পড়ছিলাম বাস্তব সংখ্যা, ওই অধ্যায়ের অঙ্ক। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট, largest and smallest prime number, largest prime number between, আচ্ছা between, এই টাইপের বাংলা অঙ্ক আমি করাইছি, দেখি কে কে পারেন। যারা পারেন তারা উত্তর কমেন্ট করতে পারেন। 60 and 8 এই অঙ্কটা বাংলায় করেছি, সেম এই অঙ্কটাই করাইছি, আপনারা আপনাদের নোট খাতায় হয়তো খুঁজলে পাবেন। মেবি এই সেম এই অঙ্কটাই আমি আপনাদেরকে ওই 9-10 বাচ্চাদের যে বাংলা ক্লাস করাই, সেখানে হচ্ছে যে এই অঙ্কটাই মেবি আমি করাইছিলাম আর কি। আচ্ছা, তো দেখেন, আমি যদি প্রশ্নটা বাংলা করি সেটা হচ্ছে এরকম যে 60 থেকে 80 এর মধ্যে যে মৌলিক সংখ্যা আছে, হ্যাঁ 60 থেকে 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম, হ্যাঁ বাংলা এইটার বাংলা, ক্ষুদ্রতম মৌলিক দুইটা যে মৌলিক সংখ্যার পার্থক্য কত, এটা হচ্ছে ক্লাস 9 এর অঙ্ক। হ্যাঁ, এটারই এখানে ইংরেজিতে লেখা আছে যে মানে 60, আচ্ছা 60 এবং 60 থেকে না, সরি 60 এবং 80, 60 এবং 80 এর মধ্যে বলছে, হ্যাঁ বিটুইন 60 এবং 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত, 60 এবং 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত। আচ্ছা, এই অঙ্কটা বাংলাতে আমি আপনাদের করাইছি, মনে আছে কিনা আমি জানি না। তো আমরা এখানে 60 লিখলাম, এই যে
হোয়াট ইজ দ্য ডিফারেন্স মানে পার্থক্য বিটুইন লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বার বিটুইন 60 অ্যান্ড 80। তাহলে আমরা 60 নিলাম, এখানে 60 নিলাম আর এখানে 80 নিলাম। 60 এবং 80 এর মধ্যে এই কথার অর্থ হচ্ছে 60 এবং 80 এই দুইটাকে নেওয়া যাবে না, 60 80 বাদে অন্যগুলাকে নেওয়া যাবে। মধ্যে কথার অর্থ হচ্ছে এইটা, মধ্যে কথার অর্থ হচ্ছে এইটা যে এই দুইটাকে নেওয়া যাবে না। তাহলে আমরা 60 এর পরে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 61, ডট 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 মাঝখানের গুলো কি নেওয়া দরকার আছে, কারণ ওগুলোতে আমাদের কোনো কাজে লাগবে না। 80 এর আগে সর্বশেষ মৌলিক সংখ্যা হচ্ছে 79, তাহলে এটা সব থেকে ছোট মৌলিক সংখ্যা, এটা সব থেকে বড় মৌলিক সংখ্যা। তাহলে 79 বিয়োগ হচ্ছে 61, তাহলে এক আছে কত হলে 8 হইলে আর এখানে হবে 1, তাহলে 18। উত্তর তাহলে কত? উত্তর হচ্ছে 18। তাহলে 60 এবং হচ্ছে 80 এর মধ্যে যে ক্ষুদ্রতম প্রাইম নাম্বারের বাংলা হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বারের বাংলা হচ্ছে মৌলিক সংখ্যা। তো এই মৌলিক সংখ্যার পার্থক্যটা কত? তাহলে আমরা পাইলাম কত? 18। পার্থক্য কত? 18। আচ্ছা, তোলা শেষ হইলে ডান লিখবেন বা নেক্সট লিখবেন যদি তোলা শেষ হয়। হ্যাঁ, তোলা শেষ হলে ডান লিখবেন অথবা নেক্সট লিখবেন, ডান অথবা নেক্সট লিখবেন। যদি তোলা শেষ হয় ডান লিখবেন অথবা নেক্সট লিখবেন। আচ্ছা, এখন দেখেন আরো কি পিসি পোলাপানের অঙ্ক আসে বাস্তব সংখ্যা থেকে। আরো এখানে আমি কয়েকটা অঙ্ক করাবো বাস্তব সংখ্যা মানে ছোট ছোট অধ্যায়গুলো থেকে। আরো কি কি অঙ্ক আসছে দেখেন। তার মানে এটা ক্লাস 9 এর বাচ্চারা পারবে আর কি। হ্যাঁ, ওদের অঙ্কই আছে, কিন্তু আসছে হচ্ছে সর্বোচ্চ পরীক্ষাতে। আচ্ছা, এই যে এখানে দেখেন বাচ্চাদের আর একটা অঙ্ক আছে। আচ্ছা, আপনাদের আমি ফাংশনের অঙ্ক করাইছিলাম। ফাংশনের অঙ্ক কি কোনগুলা মনে আছে? ফাংশনের সেট অফ ফাংশন অধ্যায় 2 এর অঙ্ক করাইছে। এরকম ছিল যে এফ অফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস 2x প্লাস 3 হলে এরকম অঙ্ক ছিল এফ অফ 2 এর মান কত। তাহলে আমরা কি করছিলাম এই অঙ্কগুলোতে? জাস্ট এক্স এর জায়গায় কত বসাইলাম? 2 বসাই দিছিলাম না? হ্যাঁ, 2 প্লাস 3। আমরা এরকম অঙ্ক করছি যে এফ অফ এক্স সমান সমান যদি এত হয় এফ অফ 2 এর মান কত। জাস্ট এক্স যেখানে যেখানে আছে সেখানে 2 বসাইছি। এটা উত্তর কত আসবে? 2 কিউব হচ্ছে 8, 4 দ্বিগুণে 8 প্লাস হচ্ছে 3, 8 আর 4 12 আর 3 15। এই অঙ্ক করাইছি না আমি? আচ্ছা, ধরেন এটা একটা অঙ্ক। এবার এই এডি পরীক্ষায় কোনটা আসছে দেখেন। এডি পরীক্ষায় আসছিল এইভাবে, এই অঙ্কটাই এইভাবে আসছিল। হ্যাঁ, এডি পরীক্ষাতে কিভাবে আসছে দেখেন। ইফ যদি f of x is equal to x square plus 1 by x minus 1 minus 1, হ্যাঁ, যদি এত হয় if of x equal to x square plus 1 by x minus 1 minus 1, then which of the following is correct? Then THEN, then which of the following, which of the following, then which of the following is correct? Then which of the following, এটার সিট কাইট হয়ে যায় কে? ঘোড়ার ডিমের মোবাইল। হ্যাঁ, রোটেট কেন করছে? কে রোটেট করছে? রোটেট করা নাই তো, সিট কাইট হয়ে যায় অটোমেটিক্যালি। বুঝলাম না ঘটনা। Then which of the following is correct? আচ্ছা, অপশনগুলো আপনাদেরকে একটু দিতেছি। কি কি অপশন ছিল? যদি এরকম হয় তাহলে বলছে যে সঠিক কোনটা। আমি অপশন দিতেছি কি কি, ABCD। এটা আপনারা করেন দেখি। ওরা উত্তর লিখে দিছে। হ্যাঁ, এই উত্তরের মধ্যে বাইর করবেন যে উত্তর কোনটা। সেটা হচ্ছে এরকম ছিল যে f of 1 equal to -1। এটা হচ্ছে ধরেন অপশন এ। অপশন বি আছে ধরেন f of -1 equal to -half। ধরেন অপশন সি আছে এরকম যে f of 1 equal to 0। ধরেন অপশন ডি আছে এরকম f of 0 equal to infinity।
মানে এখানে জাস্ট এফ অফ এক্স এর মান দেওয়া আছে, এখন আপনাকে বের করতে হবে যে এফ অফ এক এর মান যদি বসাই এর উত্তর কি -1 হয়, তাহলে আমাদের সঠিক উত্তর এটা। আপনাদের বের করতে হবে যে এফ অফ -1 বসালে কি -1 হয়, তাহলে এইটা। এই 4টা অপশনের মধ্যে 3টা অপশনে ডান পক্ষটা মিলবে না, একটা অপশন আছে যেটাতে এই উত্তরগুলা মিলবে। তাহলে এই অঙ্ক মানে টেস্ট করা ছাড়া অন্য কোনো উপায় নাই। টেস্ট করা মানে আমি এখানে এই টেস্ট করব, প্রথমে এক্স এর জায়গায় 1 বসাবো, যদি এটা মিলে তাহলে আর পরেরটায় যাব না, যদি এটা না মিলে এটা বাদ। এরপরে এক্স এর জায়গায় -1 বসাবো, যদি এইটা মিলে তাহলে উত্তর এইটা, তাহলে এই দুইটা আমার চেক করার দরকার নাই। অর্থাৎ এই অঙ্কগুলো হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে করব। তাহলে দেখেন অপশন টেস্ট যদি করি, ধরেন 1 নম্বর অপশন আছে কত 1, এফ কত বসাবো 1, আমরা যদি এখানে মনে মনে বসাই এফ অফ 1, তাহলে 1 স্কয়ার মানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এই যে 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে কত হবে 1 প্লাস 1/0 মাইনাস 1, তাহলে এটা তো 0, এটার সাথে এটা কাটা 0, তাহলে কি মিলছে? 1 বসালে উত্তর কত আসে 0, এখানে আছে কত 1, তার মানে অপশন এ ইজ নট রাইট। লেট অপশন বি, অপশন বি তে আছে কত, এফ এর মান কত বসাবো -1 বসাবো, তাহলে -1 বসান। দেখেন এফ অফ -1, দেখি এটা মিলে কিনা, তাহলে এখানে লিখবো -1 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই -1 মাইনাস 1, আবার এখানে আগে থেকে একটা -1 আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্যালকুলেশন করি, স্কয়ার করলে এটা +1 হয়ে যাবে। আর এখানে খেয়াল করেন, এখানে আছে 1 আর এই মাইনাসে মাইনাসে -2, এখানে আছে -1, তাহলে দেখেন এই -1 আর +1 কাটাকাটি যায়, থাকবে কত, এই -2 আছে আর এই মাইনাস সামনে চলে আসে, তাহলে -1/2। একটু তাকায় দেখেন তো এখানে -1/2 উত্তর আছে কিনা। তার মানে আমাদের অপশন এটা ঠিক নাই, অপশন বি তে চেক করে দেখলাম যে এফ অফ -1 এর মান -1/2 হয়, তার মানে আমাদের অপশন বি হচ্ছে ঠিক, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। সো আমি আর পরের রেগুলার আমার চেক করার দরকার নাই, আপনার যদি সময় থাকে তাহলে আপনি চেক করতে পারেন, উত্তর এগুলাই আসবে, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে আমি একটু উত্তর চেক করে দেখব যে কি আসে, তাহলে উত্তর এগুলাই পাবেন, নতুন কোনো উত্তর পাবেন না, ঠিক আছে। তাহলে এফ অফ বোঝা গেছে। আচ্ছা অঙ্ক যদি বুঝে থাকে, অঙ্ক কি বুঝছেন এটা? অর্থাৎ এই অঙ্কগুলো আপনি কিভাবে করবেন, অপশন টেস্টের মাধ্যমে করবেন। যে আমার যে এটা এই অঙ্কের জন্য কোনো সূত্র নাই, নো সূত্র। তাহলে দেখেন আমরা কিন্তু এখানে দুইটা অঙ্ক পাইছি, একটা পাইছি আমাদের বাস্তব সংখ্যা অধ্যায়ের প্রথম যে অঙ্কটা করলাম, এটা করলাম সেট অধ্যায়ের, তাহলে সেট ফাংশন অধ্যায়ে, তাহলে কিন্তু এই দুইটা অঙ্কই কিন্তু আমাদের মিলছে। তার মানে কি, আপনি যে 9-10 এর যে ম্যাথ কোর্স করতেছেন ক্লাস আমার এখানে, ওইটা যদি আপনি মনোযোগ দা করেন, আপনার সব হবে বাংলাদেশের যত চাকরির পরীক্ষা আছে। এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু ওখানে আমি করাইছি আপনাদেরকে, ঠিক আছে। সো ওই ক্লাসগুলো অবশ্যই করবেন, ওই ক্লাস করলে আপনার প্রিলি, রিটেন, বেসিক, ফেসিক যা আছে ওর মধ্যে আসে, সব ওর মধ্যে আপনার হয়ে যাবে আর কি, হ্যাঁ, ওর মধ্যে আপনাদের হয়ে যাবে। আচ্ছা এখানে আর একটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে ভগ্নাংশ অধ্যায়, বাস্তব সংখ্যার ওখানে আমরা ভগ্নাংশ পড়ছিলাম, ভগ্নাংশ ছোট বড় এই টাইপের। আপনি চাইলে এটাকে পার্সেন্টেজ অধ্যায় নিতে পারেন। এই দেখেন আরেকটা বাচ্চাদের অঙ্ক দেখেন, এটা হচ্ছে হুইচ, দেখেন এটা হুইচ অফ দ্য ফলোইং, এফ ডাবল এল, হুইচ অফ দ্য ফলোইং। 9-10 এর পোলাপান দেখবেন যে অনার্স মাস্টার্স পাস করা গুলার থেকে বেশি এক্সপার্ট হয়ে যাবো, কারণ দেখতেছে যে এই জিনিসই আসতেছে পরীক্ষায়। তারা এখন থেকে গুরুত্ব সহকারে শিখবে যে এটা এখন ফাঁকি দিলে আবার সামনে গিয়ে লাগবে, সো ফাঁকি দেওয়া উপায় নেই। হ্যাঁ, ফলোইং ইজ দা 250% অফ 250% অফ এক। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শতকরা অধ্যায়ের মধ্যে ধরতে পারেন,
ভগ্নাংশের মধ্যে ধরতে পারেন। কারণ আমি যখন আপনাদের শতকরা ভগ্নাংশ মানে শতকরা পড়াবো, তখন আপনাদের একটা লাইন শেখাবো যে সকল শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ। হ্যাঁ, সো আমরা যে ভগ্নাংশ অধ্যায় পড়ছিলাম ওর মধ্যে চলে আসে। আচ্ছা, লেটস তাহলে এটা আমরা একটু চেক করি। হ্যাঁ, এর বাংলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য 25% অফ, এর বাংলা হচ্ছে একের 250%, একের 250% এর মান নিচের, হ্যাঁ নস্কের নিচের কোনটি, নস্কের নিচের কোনটি, এই যদি বাংলা করেন, বাংলা হয়েছে এইটা, একের 250 এর মান নিচে কোনটি। এখানে 4টা অপশন আছে, এ বি সি ডি। আচ্ছা, তো অত অপশন আমাদের দরকার না, আমরা ডাইরেক্ট করে ফেলি। দেখেন, একের 250%। আচ্ছা, আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে যে কোনো পার্সেন্ট। ধরেন কোথাও x% আছে, আপনার মনে রাখতে হবে x% মানে x এর নিচে একটা 100 বোঝায়। ধরেন 5% আছে, আপনার বুঝতে হবে তার মানে 5/100। ঠিক একই ভাবে 250% মানে তাহলে 250 নিচে হচ্ছে কত, 100। সোজা হিসাব, এই যে এইভাবে। তাহলে আমরা যদি এটার সাথে এটা কাটি, 10 দিয়ে 25 কে ভাগ করলে 2.5, এটাই হচ্ছে উত্তর। অপশনে এটাই ছিল, অপশনে এটাও ছিল। ঠিক আছে, 2.5। আচ্ছা, আমাদের যত ক্লাস আছে, এই যে ব্যাংকের ক্লাস করতেছেন, এই ক্লাসগুলোও আপনি ধরেন আগামী 2 মাস পরে, ফেসবুক তো 30 দিন পরে ডিলিট করে দেয় ভিডিও, লাইভ ভিডিও। হ্যাঁ, ফেসবুকে অটোমেটিক্যালি, ধরেন আজকে কয় তারিখ, 11 তারিখে ক্লাস করতেছি, এপ্রিল না মে মাসের 11 তারিখে এই লাইভটা আমার পেজে আর থাকবে না, আমার পেজে না, পৃথিবীর কোথাও থাকবে না, ডিলিট হয়ে যাবে আর কি। হ্যাঁ, 30 দিন পর অটো ডিলিট। এটা একটা ভালো করছে। অলস পোলা মানে অলসদের যে কেউ পছন্দ করে না, এটা তার এক্সাম্পল আর কি। ঠিক আছে, তো ওই ক্লাসগুলো আপনি তখন কোথায় পাবেন, ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস হচ্ছে এই ইংরেজিতে জাকির, তারপরে হচ্ছে স্যার, এরপরে আবার বাংলায়, হ্যাঁ বাংলায় হচ্ছে এইটা দিয়ে সার্চ দিলে হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলের লিংক পাবেন। আর যদি এই সার্চ দিতে আপনার কষ্ট হয়, তাহলে এই কমেন্টে লিখবেন। হ্যাঁ, কমেন্টে ইউটিউব লেখেন, শুধু ইউটিউব লেখেন, দেখবেন ইউটিউবে লিংক, ভিডিও ক্লাস আপনার কাছে চলে যাবে। ওটা সেট করা আছে, রোবট সেট করা আছে। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আমাদের কিন্তু সব ক্লাস ওখানে আছে, 19 এই পর্যন্ত, নবম দশম শ্রেণীর, আমাদের নবম দশম শ্রেণীর যে বোর্ড বইয়ের কোর্স চলতেছে, ফ্রি কোর্স, সেখানে এই পর্যন্ত আমাদের 7টা ক্লাস হয়েছে। 7টা ক্লাস অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ঠিক আছে, আর আরেকটা ভাবে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার টাইম লাইনে আপনি ফ্রিতে শেয়ার করে যদি রাখেন, তাইলে আপনি পরে আবার ক্লাস দেখতে পাবেন। ঠিক আছে, আর নইলে ওই খুঁজা গিয়ে দেখতে হবে আর কি, খুঁজে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে এটা শেষ। আচ্ছা, আরেকটা, আমরা শুধু নট অনলি ম্যাথ, আমরা আরো কিছু শিখবো। আচ্ছা, এরপরে দেখেন, একটা সেদিন আমি একটা অঙ্ক করাইছিলাম। দেখেন, আগে বাংলাটা করাবো, এরপরে এডির প্রশ্নটা লিখবো। আমি এডির প্রশ্নটা পরে লিখবো। হ্যাঁ, এডিতে কি প্রশ্ন আসছে সেটা পরে লিখবো, আগে বাংলাটা দেখেন। এই প্রশ্নটার বাংলা অংশটা লিখি, সেটা হচ্ছে when the diameter, আচ্ছা আচ্ছা বাংলাটা দেখেন। হ্যাঁ, বাংলা দেখেন, একটি বৃত্তের ব্যাস, একটি বৃত্তের ব্যাস 3 গুণ করা হলে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ হবে? এইটা প্রাইমারির ম্যাথ। কোথায় আসছে? ধরেন লাইক প্রাইমারিতে আসছে, লাইক নিবন্ধনে আসছে, লাইক বিসিএস এ আসছে, এনিহোয়ার। এবার এডিতে কি আসছে দেখেন, এই প্রশ্নটা ইংরেজি ভার্সন। when the diameter, দেখেন when the diameter মানে ব্যাস, when the diameter of a circle, এটার ইংরেজি অনুবাদ of a circle
is tripled, is tripled, TREBLED, tripled the area is multiplied by how many times? ঠিক ওই বাংলা যে প্রশ্নটা লিখছি তার অনুবাদ হচ্ছে এইটা। একটি বৃত্তের ব্যাস যদি 3 গুণ করা হয়, বৃত্তের ক্ষেত্রফল কত গুণ হবে? বৃত্তের ক্ষেত্রফল কত গুণ হবে বা বৃদ্ধি পাবে, যাই হোক। ঠিক এটার বাংলাটা হচ্ছে, আমি এখন আপনাদের ইংরেজিটা হচ্ছে আপনাদের এখানে আমি লিখে দিচ্ছি। একই অঙ্ক, বইয়ের অঙ্ক সেম, এটা 9-10 এর বইয়ের ম্যাথ। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলেন তো, কে কে পারেন? কে কে পারেন দেখি কত হবে? 3 গুণ করলে উত্তর কত হয়? একটি বৃত্তের ব্যাস যদি 3 গুণ করা হয় তাহলে তার ব্যাসার্ধ কয় গুণ হবে? অনেকেরই পারার কথা, অনেকেরই পারার কথা। এই যে যারা ইউটিউব লেখছে দেখেন কমেন্ট চলে গেছে, রিপ্লেতে দেখেন যারা ইউটিউব লিখছেন কমেন্টে দেখেন ইউটিউবের লিংক, আদার্স পেজের লিংক টিং সব ক্লাস আপনার কাছে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব দেখেন তো। তাহলে একটি বৃত্তের ব্যাস, আচ্ছা আমরা জানি, তাহলে আমরা বৃত্তের, দেখেন আমরা বৃত্তের ব্যাসের সাথে যদি ক্ষেত্রফলের সম্পর্কটা বের করি, দেখেন বৃত্তের ব্যাস ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল, আচ্ছা আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। কি জানি? পাই আর স্কোয়ার। আচ্ছা ক্ষেত্রফল, আচ্ছা আচ্ছা পাই আর স্কোয়ার, আচ্ছা পাই এটা ব্যাস না, এটা কি ব্যাসার্ধ, আরটা কি ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি ব্যাস ভাগ 2 তার উপর কি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটু সহজে দেই, ধরেন এটা তো একটা ধ্রুবক, এই আমাদের হিসাবের বাইরে, এর সাথে আমাদের কোনো কথা নাই। আমরা দেখব যে ক্ষেত্রফলের সাথে এত পাই, এটা কি ব্যাসার্ধ না? দেখেন ক্ষেত্রফলের সাথে কার সম্পর্ক? ব্যাসার্ধের কি সম্পর্ক দেখেন তো, বর্গের সম্পর্ক, উপরে কি আছে? স্কোয়ার আছে না? এর মানে হচ্ছে আপনি যদি ব্যাসার্ধকে দ্বিগুণ করেন তাহলে 2 স্কোয়ার মানে ক্ষেত্রফল হবে 4 গুণ। আপনি যদি ব্যাসার্ধকে 3 গুণ করেন তাহলে 3 রে স্কোয়ার দিবেন, কারণ উপরে স্কোয়ার আছে, তাহলে 3 স্কোয়ার মানে 9 গুণ হবে। এখন দেখেন ব্যাসার্ধ আর ব্যাস কি আলাদা জিনিস? হ্যাঁ দেখেন, আচ্ছা ব্যাস সমান সমান কি 2 ইন্টু কি ব্যাসার্ধ না, মানে ব্যাসার্ধের দ্বিগুণই তো ব্যাস, রাইট? তাহলে আমরা কি বলতে পারি, ব্যাসার্ধের দ্বিগুণ যদি ব্যাস হয় একই না? তাহলে ব্যাস আর ব্যাসার্ধ কি আলাদা? আপনি আর আপনার ভাই রক্ত তো একই নাকি? একই না, দুজনের একই। সো এখানে এই ব্যাসার্ধ থাকলে যত গুণ হবে, এই ব্যাসার্ধর জায়গায় যদি বলে ব্যাস কয় গুণ হবে, সেম উত্তর। তাহলে ব্যাসকে যদি 3 গুণ হন, তাহলে ব্যাসকে 3 গুণ হইলে এরিয়া বা ক্ষেত্রফল কয় গুণ হবে? 3 স্কয়ার মানে 9 গুণ। ঠিক আছে, একই ব্যাসার্ধ হইলো যা উত্তর, আর ব্যাস হইলো সেম উত্তর। ব্যাসার্ধ হইলো যা উত্তর, ব্যাস হইলো সেম উত্তর, এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। আচ্ছা একটু তুলে ফেলেন। হ্যাঁ, আচ্ছা খালি কইবেন যে ভাই মনে হয় খালি অঙ্কই করায়। আচ্ছা অঙ্ক ছাড়া আপনাদের দেখেন আমি কিছু দিচ্ছি এডিতে, এই যে দিচ্ছি দেখেন। বাংলাদেশ মানে ব্যাংকের যে চাকরির পরীক্ষা আপনারা দিবেন, এইখানে হচ্ছে সব হচ্ছে মানে শব্দ সম্পর্কিত প্রাধান্য, অর্থাৎ ব্যাংক যদি আপনি করতে চান আপনাকে প্রচুর শব্দ সম্পর্কিত যে টপিকগুলো আছে সেখানে হচ্ছে আপনাকে এফোর্ট দিতে হবে। সেটা ইংরেজিতে শব্দ ওয়ার্ড রিলেটেড যে টপিক আছে, আর বাংলায় হচ্ছে শব্দ সম্পর্কিত। দেখেন কি কি আসছে, 4টা বানান আছে।
চারটা ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, হ্যাঁ, চারটা হচ্ছে এক কথায় প্রকাশ হয়েছে, দেখাইতেছে আপনাদেরকে। হ্যাঁ, তাহলে কি পরিমাণ আইছে এবার বুঝছেন? ধরেন যে এমনও হয়েছে যে 25টা প্রশ্ন আসছে ইংরেজিতে, এর মধ্যে 20টাই হয়েছে এরকম 4টা বা 5টা বানান, 4টা বা 5টা গ্রুপ ভার্ব, 4 বা 5টা ফ্রেজ, তারপরে হচ্ছে আপনার অ্যানালজি, তারপরে হচ্ছে এগুলা 4টা 5টা করে আসে। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোভার্ব, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার মানে প্রিপোজিশন করা, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো আসে। আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন আরেকবার বুঝান। আহা, মোছার পরে তো দেখলে আমি কিছু করতে পারবো না। দেখেন এখানে আমি আপনাদের জন্য কিছু স্যাম্পল রাখছি যে কি পরিমাণ ওয়ার্ড আসে, ওয়ার্ড। হ্যাঁ, দেখেন, আচ্ছা এখানে দেখেন, এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ আসে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন এগুলো সব এডির কোশ্চেন। হ্যাঁ, ধরেন এইটা একটা লিখলাম, দেখেন এই স্পিচ, SPEECH, এই স্পিচ মেড উইথ কি কি আসে সেটা আপনারা বলতেছি। মেড উইথআউট প্রিপারেশন, এই স্পিচ উইদাউট মেড আউট প্রিপারেশন বলছে এই এক কথায় প্রকাশ কি হবে। হ্যাঁ, ফর ইচ কোশ্চেন্স দেয়ার আর 4 alternatives, চুজ ওয়ান হুইচ ক্যান বি দ্য ফর গিভেন বিলো, সাবস্টিটিউট ফর দ্য গিভেন বিলো, অর্থাৎ নিচের কোনটি মানে সঠিক আপনাদের বলছে। দেখেন এই স্পিচ উইদাউট প্রিপোজিশন, আমরা বাংলায় হচ্ছে এটা যদি বলি, কোনো প্রস্তুতি ছাড়া যখন আপনি একটা বক্তৃতা দিবেন, স্পিচ দিবেন, সেটাকে এক কথায় কি বলে? সেটাকে এক কথায় হচ্ছে বলে এক্সটেম্পোর। আমি জাস্ট ইয়াগুলা দিয়ে লিখলাম না, আমি উত্তরগুলো লিখে দিচ্ছি, কারণ ওই 4টা অপশন লিখতে গেলে আমরা অনেকগুলা প্রশ্ন পড়তে পারবো না। এক্সটেম্পোর হচ্ছে পূর্ব প্রস্তুতি ছাড়া বক্তৃতা, এর বাংলা হচ্ছে পূর্ব প্রস্তুতি ছাড়া বক্তৃতা। উপস্থিত বক্তৃতা যাকে বলা হয়, উপস্থিত বক্তৃতা, পূর্ব প্রস্তুতি ছাড়া বক্তৃতা দেয়া, পূর্ব প্রস্তুতি ছাড়া বক্তৃতা দেওয়া, এটা হচ্ছে এক্সটেম্পোর। এখানে আরো অনেকগুলো অপশন ছিল, ওখানে আমরা দরকার নাই, আমরা সঠিক উত্তরটা শিখবো যে স্পিচ উইদাউট প্রিপারেশন, অর্থাৎ প্রস্তুতি ছাড়া যখন কেউ দেয় তাহলে সেটাকে কি বলা হয়। আচ্ছা, এই যে এখানে একটা মজার একটা আছে, এটা আপনাদের বাস্তব জীবনে কাজে দিবে। কিছু মানুষ আছে না, খালি খুঁত খুঁজে, হ্যাঁ, আরেকজনের খুঁত খুঁজে, মানে ভালো জিনিস দেখে না, চোখ হয়েছে কানা, মানে ঠুন্ডা বড়া আর কি। আপনি এত ভালো কাজ করবেন, ওইটা দেখবেন না, একটা খারাপ করছেন বা একটা খারাপ না, একটু কম ভালো করছেন, ওইটা ধরে বইব। এটা আবার কিছু লোক আছে, সেটা এক কথায় কি বলে, দেখেন সিনারিং পারসন, স্নেরিং, স্নেরিং পারসন, পারসন who always LWAY, যে সবসময় ভুল দেখে, ফাইন্ডস, হ্যাঁ, ভুল ধরে, মানে কাজ করবে না, ওর কাম হচ্ছে খালি বয়ে থাকা। হ্যাঁ, FINDS, ফাইন্ড ফলস, FAULTS, ফলস, মানে একটা ব্যক্তি যে স্নেরিং পারসন who always finds faults, অর্থাৎ তাকে এক কথা কি বলে, যে খালি আর একজনের দোষ খুঁজে বেড়ায়, নিজে কাম করবে না। ধরেন আপনি পড়তেছেন, ওর দোষ করবে, বুঝছেন, ও কিন্তু কিছুই করে না, ওর পেশাও হচ্ছে নাই, ও হচ্ছে মনে করেন কাজ কাম নাই, খালি আরেকজন কি করে এগুলা দেখবে। হ্যাঁ, এগুলাকে বলা হয় সাইনিক, হ্যাঁ, নাক ছিটকানো ব্যক্তি আর কি। হ্যাঁ, এর উত্তর হচ্ছে সাইনিক, CYNIC। হ্যাঁ, যে হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে যে সর্বদা অপরের ভুল ধরে, অপরের ভুল ধরা ব্যক্তি, হ্যাঁ, সর্বদা অপরের ভুল ধরবে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ওই সর্বদা অপরের ভুল ধরে এই ব্যক্তির নাম, স্নেরিং পারসন হু অলওয়েজ ফাইন্ডস ফল্টস, অর্থাৎ ভালো জিনিস হ্যাঁ হয়ে পড়বে না, হ্যাঁ, খারাপ মানে
সহজ জিনিসটারে বাঁকা করে দেয়, আছে সমাজে দেখবেন। তো এইটা হচ্ছে ওই রকম আর কি। ঠিক আছে, তাহলে সহজ জিনিসটারে যে বাঁকা কইরা দেয় তাকে বলা হয় সাইনিক, অর্থাৎ সর্বদা অন্যের ভুল ধরে। হ্যাঁ, সর্বদা আরেকজনের ভুল যারা ধরে বেড়ায় তাদেরকে। আচ্ছা দেখেন আরেকটা দিতেছি, আরেকটা কোশ্চেন দেখেন। তাহলে এগুলাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ বলি না আমরা, এক কথায় প্রকাশ। যেমন লেক্সিকোগ্রাফার, মানে লেক্সিকোগ্রাফার কাকে বলা হয়? যে ডিকশনারি লেখে ইংরেজিতে। হ্যাঁ, যে ইংরেজিতে ডিকশনারি লেখে তাকে এক কথায় কি বলা হয়? তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার, লেক্সিকোগ্রাফার। ঠিক আছে, আচ্ছা লেক্সিকোগ্রাফার। আচ্ছা দেখেন এই শর্ট জার্নি ফর প্লেজার, এই দেখেন এই যে কয়টা লিখলাম, এই শর্ট জার্নি, এই শর্ট জার্নি, এ শর্ট জার্নি ফর প্লেজার, PLEASURE, এ শর্ট জার্নি ফর প্লেজার, অর্থাৎ সুখের জন্য ছোট ছোট ভ্রমণ, সংক্ষিপ্ত ভ্রমণ, একে কি বলা হয়? মানে আপনি আনন্দ পাওয়ার জন্য যে সংক্ষিপ্ত ভ্রমণ, এটা একটা নাম আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে জাউন্ট, JAUNT, জাউন্ট অর্থ হচ্ছে সংক্ষিপ্ত প্রমোদ ভ্রমণ, সংক্ষিপ্ত প্রমোদ ভ্রমণ। হ্যাঁ, প্রমোদ ভ্রমণ। তাহলে এক কথায় প্রকাশ। তাহলে আমি আপনাদের এই এক্সাম্পল দিয়ে বুঝাই, এগুলো সব কিন্তু এক পরীক্ষাতে আসছে, সবগুলা এক পরীক্ষাতে আসছে। হ্যাঁ, আরো আছে। হ্যাঁ, আরো আছে। তারপরে হচ্ছে অ্যান ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং দ্য ফোর্স অফ উইন্ড, অর্থাৎ চারটা আসছিল, আরেকটা আসছে। হ্যাঁ, আপনাদের লেখা দেই যে এই যে আমরা বাংলায় পড়ি না যে বাতাসের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? হ্যাঁ, বাতাসের গতি নির্ণায়ক, সেটা হচ্ছে অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার, এটাও আসছে। তার মানে এখানে দেখেন চারটা হচ্ছে এক কথার প্রকাশ আসছে। বোঝা গেছে? সো এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে? ঠাডাইয়া মুখস্থ করতে হবে। এর বেশি মানে এখানে ওই এগুলা মুখস্থ আইটেম, এগুলা মুখস্থ আইটেম। সো মানে ইংরেজি ওয়ার্ড মানে যে খালি ভোকাবুলারি বলতে খালি সিনোনিমস আর অ্যান্টোনিমস, না, দিস ইজ অলসো ওয়ার্ড রিলেটেড টপিক। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনি ওয়ার্ড রিলেটেড টপিক পাবেন আর কি। হ্যাঁ, যে এগুলাও শব্দ সম্পর্কিত আর কি। তোলা শেষ হলে একটু বলেন। আমরা নর্মাল পরীক্ষা আসে না বাতাসের গতি, ওটা হচ্ছে আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের একটু মানে পরিচিতর মধ্যে খালি ইংরেজি দিতে দিতে আপনাদের মনে হয় যে একটু চলে এসেছে, যে এত ইংরেজি ভাল লাগে না। এবার তাহলে একটু বাংলা দিই। দেখেন ব্যাংকে কিন্তু বাংলা প্রশ্ন আসে। হ্যাঁ, খালি খালি ইংরেজি আসে তা না, ওখানে বাংলা প্রশ্নও আসে। দেখেন আপনাদের কমন পড়ে কিনা বাংলা কই দেখি। আচ্ছা, এখানে আসছে দেখেন, এটা কে কে পারেন? আচ্ছা, আপনাদের একটা শিখাই। দেখেন এখানে একটা কনফিউজিং প্রশ্ন আসে, এই ভাষার, দেখেন ভাষার মূল উপাদান, দেখেন ভাষার ভাষার মূল উপাদান, এটা আপনারা মানে একটা সাথে একটা মিলাই ফেলেন, উপাদান আর উপকরণ। বলেন তো ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান কোনটি? হ্যাঁ, ধ্বনি, বর্ণ, অপশন দিলাম, ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য। আচ্ছা, সেম আরেকটা কোশ্চেন আসে যে ভাষার মূল উপকরণ কোনটি? হ্যাঁ, ভাষার মূল উপকরণ কোনটি? আপনারা একটার মধ্যে আরেকটা গোলায় ফেলেন আর কি। ভাষার মূল উপকরণ কোনটি? ভাষার মূল উপকরণ কোনটি? তাহলে এটা কি করবেন? দেখেন এখানেও সেম, ধরেন ধ্বনি,
ধ্বনি, বর্ণ, ধ্বনি, তারপরে হচ্ছে বর্ণ, শব্দ, বাক্য। ভাষার মূল উপকরণ কোনটি? ধ্বনি, বর্ণ, শব্দ আর হচ্ছে বাক্য। ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য। কোনটার উত্তর কত বলেন? প্রথমটার উত্তর কি, দ্বিতীয়টার উত্তর কি? ধরেন এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। উপকরণ আর উপাদান, উপকরণ কোনটি আর উপাদান কোনটি? উপকরণ কোনটি আর উপাদান কোনটি? উপকরণ কোনটি আর উপাদান কোনটি? 1 শব্দ, 2 ধ্বনি। হ্যাঁ, 1 শব্দ, 2 ধ্বনি। আপনার মনে হয় দুইটাই বলিস। ঠিক আছে, 1 হচ্ছে উপাদান, হচ্ছে ধ্বনি, আর উপকরণ। আচ্ছা আমি বলি, দেখেন একটু মূল রাখবেন। দেখেন এর উপাদান বানানোর মধ্যে কি আছে? ন আছে না? এটা আমি এভাবে মনে রাখতাম। উপাদান বানানোর মধ্যে কি আছে? ন আছে না? এই যে ধ্বনির মধ্যে ন আছে, এই জন্য উপাদানের উত্তর হচ্ছে ধ্বনি। উপকরণ, উপকরণের মধ্যে কি আছে? ক আছে না? ক, উপকরণ ক, এই জন্য এর উত্তর হচ্ছে বাক্য। বাক্যের মধ্যে ক আছে। এভাবে মনে রাখতাম আমি, যাতে ভুল না হয়। উপাদান লিখতে ন লাগে, উপাদানের মধ্যে ন আছে, ধ্বনির মধ্যেও ন আছে। সো উপাদান, ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার মূল উপকরণ, উপকরণ লিখতে ক লাগবে, ক। তা এই যে এখানে বাক্যের মধ্যেও ক আছে, দিস ইজ বাক্য। ঠিক আছে, আশা করি এইটা আর কনফিউশন হবেন না। হ্যাঁ, আশা করি এটা আর ভুল হবে না। হ্যাঁ, উপাদান, উপকরণ। আচ্ছা, এখন একটা লিখবো যে এটা হচ্ছে অনেকবার আসছে, একাধিকবার। আমি আপনাদের বলি না, ব্যাংকের প্রশ্ন রিপিট হয়। হ্যাঁ, রিপিট হয় হচ্ছে এই অঙ্ক, এইটা রিপিট হয়েছে একাধিকবার। যেমন আভরণ শব্দের অর্থ কি? সব এডির প্রশ্ন কিন্তু। হ্যাঁ, আভরণ স্বরে কে কে পারেন বলেন তো, যদি আমি অপশন না দেই? আভরণ, হ্যাঁ, আভরণ শব্দের অর্থ কি? আভরণ শব্দের অর্থ কি? আচ্ছা আমি অপশন দেই। হ্যাঁ, আভরণ মানে হচ্ছে আচ্ছাদন, আচ্ছাদন করা, তারপরে হচ্ছে অনবরত, অনবরত। এই অঙ্কটা, এই প্রশ্নটা একাধিকবার আসছে, বেশ কয়েকবার রিপিট হয়েছে। খুব কমন একটা প্রশ্ন আর কি। রমণীয়, রমণীয়, তারপর হচ্ছে অলংকার, অলংকার, তারপর হচ্ছে অলংকার। বোঝা গেছে? দিস ইজ অলংকার। বলেন তো দেখি কে কে পারেন। কত হবে বলেন? আচ্ছাদন, আবরণ শব্দটা তো আচ্ছাদন, অনবরত, রমণীয়, অলংকার। আসসালামু আলাইকুম। এখন পাঠান, ক্লাস আবার শেষ। এখন আবার আমি 20 মিনিটের গ্যাপ আছে, এখন পাঠান। ওকে, তাহলে এই হচ্ছে আচ্ছাদন, অনবরত, নমনীয়, অলংকার। ঠিক আছে। আচ্ছা, যারা এক এক লেখছেন কারোটাই হয় নাই, এটা হবে অলংকার। আভরণ মানে অলংকার, দিস ইজ সঠিক উত্তর। যারা এগুলো লিখছেন একটাও হয়নি। আভরণ হচ্ছে অলংকার, আভরণ অলংকার। এটা একাধিকবার আসছে পরীক্ষাতে। হ্যাঁ,
ঠিক আছে, আপনাদেরও রিপিট হইতে পারে। আপনারা সামনে যে পরীক্ষা দিবেন এনিহোয়ার, সেটা এডি হোক, সেটা সিনিয়র অফিসার হোক, সেটা অফিসার হোক, সেটা ক্যাশের পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষাতে আবার দেখবেন যে আপনি এটা রিপিট পেতে পারেন। হ্যাঁ, আচ্ছা এইবার দেখেন, বলেন তো বাবরসি কোন ভাষার শব্দ? বাবরসি, বাবরসি, এই যে বলতে দেখেন, খেয়াল করছেন কি আমি আপনাদের যেগুলা বাংলাতে করাইতেছি সব শব্দ সম্পর্কিত না? সব শব্দ সম্পর্কিত। ইংরেজি যেগুলা দেখলাম শব্দ সম্পর্কিত সব। হ্যাঁ, তার মানে শব্দের এইগুলা সম্পর্কে আপনার পারতে হবে। বাবরসি কোন ভাষার শব্দ বলেন তো? আমি অপশন, আচ্ছা বাবরসি কোন ভাষার শব্দ? বাবরসি কোন ভাষার শব্দ? বাবরচি কোন ভাষার শব্দ? তুর্কি, তারপরে হচ্ছে আরবি, তারপরে হচ্ছে ফার্সি, আচ্ছা ইরানি। হ্যাঁ, ইরানি দিয়ে দিলাম, ইরানি, ইরান খুব আলোচনায় আছে, ইরানি দিয়ে দিলাম। বাবরচি কোন ভাষার শব্দ বলেন? বাবরচি, তুর্কিশ, তুর্কিশ, তুর্কিশ। আচ্ছা বেশ কয়েকজন দেহে তুর্কিশ তুর্কিশ লেখছে, আমি জানি না মানে দেখা বলছেন না না দেখা বলছেন। আচ্ছা হ্যাঁ, এটা তুর্কিশ, এটা তুর্কি শব্দ। হ্যাঁ তুর্কিশ, বাবরচি তুর্কিশ শব্দ। আচ্ছা এবার তাহলে বাংলা সম্পর্কে আইডিয়া হলো যে বাংলা কি কি আসে। এবার দেখেন আমরা ইংরেজি, ইংরেজি, বাংলা, বাংলা। আচ্ছা আমরা অন্য সাবজেক্টের কিছু ইয়া শিখি, দেখেন অন্য টপিকের। হ্যাঁ, আপনারা তো অনেক ইতিহাস জানেন। হ্যাঁ, এটা দেখেন ইতিহাস থেকেও মাঝে মধ্যে প্রশ্ন হয়, কিন্তু ব্যতিক্রমী করছেন। দেখেন হাউ মেনি ব্রিগেডস, দেখেন হাউ মেনি ব্রিগেডস, ব্রিগেডস, BRIGADES, brigades were formed, were formed in the liberation wars of Bangladesh, DESH। দেখেন বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল তখন 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল, এটা আমরা ক্লাস 1-এ শিখে ফেলছি। কিন্তু এখানে কতগুলা ব্রিগেড গঠন করা হয়েছিল সেটা কয়টা বলেন তো? 3, 6, 9, 10, 11। হ্যাঁ, আচ্ছা অনেকগুলো দিয়ে ফেলছি। বলছেন হাউ মেনি ব্রিগেডস, হ্যাঁ বাংলাদেশকে ব্রিগেডে ভাগ করা হয়েছিল, কয়টা ব্রিগেড? হ্যাঁ ব্রিগেড, ব্রিগেড। বাংলাদেশকে কতগুলা, যখন স্বাধীনতা যুদ্ধ হয় বাংলাদেশে তখন বাংলাদেশকে কয়েকটা সেক্টরে, 11টা সেক্টর, ঠিক আছে এটা আপনারা যেটা জানেন ঠিক আছে, বাট কতগুলা ব্রিগেডেও ভাগ করা হয়েছিল সেটা কয়টা? 3, 6, 9, 10, 11 বলেন কয়টা? ইতিহাস থেকে প্রশ্ন। সাথী আক্তার 3টা, কল্পনা 3টা, স্বর্ণাশীল 3টা। আচ্ছা যাক, অনেকে দেখি পারে, অনেকে পারছেন। হ্যাঁ, ভালো লাগলো দেখে আর কি। হ্যাঁ হ্যাঁ, উত্তর 3টা। কি কি বলতে পারেন? কি কি বলতে পারেন? কে কে বলতে পারেন যে ব্রিগেড গুলা কি কি নামে ছিল? ব্রিগেড গুলা কি কি নামে ছিল? দেখেন এস ফোর্স, এস ব্রিগেড, তারপরে কে ব্রিগেড, আরটা হচ্ছে জেট ব্রিগেড।
এস মানে হচ্ছে জেনারেল শফিউল্লাহ ছিল, জেনারেল শফিউল্লাহ মানে নামের প্রথম অক্ষর এস। আর কে হচ্ছে খালেদ মোশাররফ, এই জন্য এটার নাম কে ফোর্স। আর জে হচ্ছে জেনারেল জিয়াউর রহমান, জিয়াউর রহমান, এই জন্য এটার নাম জেট। এই যে এস কে জেট, এই পুরা বাংলাদেশকে 3টা ব্রিগেডে ভাগ করা ছিল, এই নাম সহ বলে দিলাম যে 3টা ব্রিগেড, এস কে জেট। ঠিক আছে, এস কে জেট 3টা ব্রিগেডে বাংলাদেশকে ভাগ ভাগ করা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন, বললেন তো এখানে পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? কোশ্চেন, পৃথিবীর, এটা ইংরেজিতে আসছে, জাস্ট আমি বাংলা লিখে দিই, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পৃথিবীর ছাদ বলা হয় কাকে? এটা ইংরেজিতে আসছে, জাস্ট উত্তর একটাই। হ্যাঁ হ্যাঁ, দ্য রফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ, প্রশ্ন হচ্ছে এরকম, দ্য রফ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য রফ অফ দ্য ওয়ার্ল্ড ড্যাশ, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমি। কি? দ্য পামির প্লাটু, দ্য পামির প্লাটু, PLATEAU, পামির মালভূমি আর কি, পামির মালভূমি। পামির মালভূমিকে বলা হয় দ্য রফ অফ দ্য, দ্য রফ অফ দ্য, ও দীর্ঘিকার হবে, হ্যাঁ, পামির বানানোর দীর্ঘিকার, পয়কার পা মদিকার মির, পামির মালভূমিকে বলা হয় দ্য রফ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য রফ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় পামির মালভূমিকে, দ্য রফ অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ওকে, দ্য রফ অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা আইসিটি থেকেও আমার কোশ্চেন হয়। হ্যাঁ, আইসিটি থেকে, আইসিটির একটা আমরা দেখি, তাহলে সাধারণ জ্ঞান দেখলাম, বাংলা দেখলাম, ইংরেজি দেখলাম, অঙ্ক দেখলাম। দেখেন আইসিটি থেকে কোশ্চেন হয় কি, দেখেন আইসিটি, আইসিটি থেকে। হ্যাঁ, আচ্ছা, হুইচ, আচ্ছা এটা না হয়ে এটা, আচ্ছা দেখেন, দ্য প্রসেস অফ, দ্য প্রসেস, কে পারে দেখি, দ্য প্রসেস অফ, এটা যে পারেন উত্তর বলবেন, অফ দ্য অপারেটিং, the process of the operating system in the process of the operating system in the memory, in the memory, in the memory is known as dash, অর্থাৎ দ্য প্রসেস অফ অপারেটিং সিস্টেম ইন দ্য মেমোরি, অর্থাৎ মেমোরির মধ্যে একটা কম্পিউটার যখন অন হয়, হ্যাঁ, অপারেটিং সিস্টেম যখন একটা কম্পিউটার অন হয়, তো মেমোরির মধ্যে যে ইয়াটা হয় সেটাকে একটা নাম আছে, কি 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 নাম বলে? ধরেন অপশন এ ডিবাগিং, ডিবাগিং, BUGGING, ডিবাগিং। তারপরে বি নাম্বার হচ্ছে বুটিং, BOOTING, বুটিং। আর লাগলো না, আমি দুইটাই দিলাম, এই দুইটাই ব্যাখ্যা করি, দুইটার মধ্যেই উত্তর আছে, বেশি লিখলাম না। পামির মালভূমি, হ্যাঁ, বাংলাদেশের ছাদ বলা যায় সাজেককে, হরি আল্লাহ, সাজেক এখনো গেলাম না আমি। হ্যাঁ, আপনারা সাজেক মাঝে ঘুরে চলে এলেন। আচ্ছা দেখেন, দ্য প্রসেস অফ অপারেটিং সিস্টেম ইন দ্য মেমোরি ইজ নোন অ্যাজ ড্যাশ। আচ্ছা, ডিবাগিং মানে হচ্ছে ভুল ধরা, মানে আমরা যখন একটা সফটওয়্যার বানাই, ধরেন আপনাদের দেখবেন না মোবাইল কয়দিন পর পর আপডেট নেয়, হ্যাঁ, মোবাইল বলে না অ্যান্ড্রয়েডের নতুন আপডেট আছে, মানে আগেরটাতে ভুলভাল থাকলে, যেমন ফেসবুক অ্যাপ আপডেট নেয়, ভুল ধরা পড়লে এটাকে ডিবাগিং বলে। আর বুটিং হচ্ছে একটা কম্পিউটার যখন আপনি সুইচ টিপ দিবেন, টুস, দেখবেন সিপিইউ যে চলে,
ওটা স্টার্ট হয়, এই স্টার্ট হওয়াটাকে বলা হয় বুটিং। হ্যাঁ, সো এটার উত্তর হচ্ছে বুটিং। হ্যাঁ, মেমোরির মধ্যে এটা হচ্ছে বুটিং আর কি। এটা বায়োসের মধ্যে থাকে, BIOS, বায়োস সম্পর্কিত আর কি, বেসিক ইনপুট আউটপুট অপারেটিং, হ্যাঁ এরকম সিস্টেম আর কি। এটা হচ্ছে বায়োসের মধ্যে থাকে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের আগামীকাল হচ্ছে আবার ব্যাংক নবম দশম শ্রেণীর ক্লাস আছে, সো ওখানে যুক্ত হবেন। আর এখনো যারা হচ্ছে ইউটিউবে লিংক পান নাই, হ্যাঁ ইউটিউব লিখে সার্চ দেন বা কমেন্টে ইএস লেখেন বা ইন্টারেস্টেড লেখেন, এগুলা লিখলে আপনার লিংক সহ, আমাদের ইউটিউব লিংক সহ ভিডিও হচ্ছে আপনার ইনবক্সে চলে যাবে বা আপনার কমেন্টে রিপ্লাইতে চলে যাবে। ঠিক আছে? আর যারা 2024 সাল ভিত্তিক ব্যাংকে আবেদন করা আছে, অ্যাডমিট ডাউনলোড করে ফেলেন। আমাদের কিন্তু ব্যাংকের ক্লাস 24 সাল ভিত্তিক চলমান আছে। আজকে ক্লাস আছে, এটা শেষ হলে 9:30টায় ক্লাস চলতেছে, রেগুলার ক্লাস হয় এখন। ওখানে যুক্ত হতে পারেন। আমাদের কিছু ক্লাস হয়েছে, ওগুলা সেভ আছে, নেক্সট ক্লাস থেকে লাইভ ক্লাস করবেন। আর এডির একটা ব্যাচ হবে আমাদের খুব শীঘ্রই, হ্যাঁ যেহেতু সার্কুলার হয়েছে, তো এডির ব্যাচ শুরু হবে। আপনারা অন্য কোথাও ভর্তি হওয়ার দরকার নেই, আমাদের এখানে এডির একদম প্রিলি রিটেন একটা কম্বাইন্ড কোর্স শুরু হবে। সো সবাই যুক্ত হবেন আশা করি। সো আজকে এই পর্যন্তই বিদায় নিতেছি, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।